বিএনপির প্রার্থী তালিকাকে দূরদর্শী বলছেন বিশ্লেষক। প্রচারণায় নতুন ভোটারদের আবেগকে প্রাধান্য দেওয়ার পরামর্শ। ভোট বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি নেতাদের। বেগম খালেদা জিয়ার এই নির্বাচনে অংশগ্রহণ, তারেক রহমানের অংশগ্রহণ এবং এর সাথে যারা দলের প্রবীণ নেতা এবং এর সাথে নতুনদের যুক্ত করে যেটি হয়েছে, প্রাজ্ঞ দৃষ্টিভঙ্গিরই বহিঃপ্রকাশ ঘটেছে। বিভাজন সৃষ্টি করে যারা মনে করছেন যে আগামীতে লাভবান হওয়া যাবে, তারা বোকার স্বর্গে বাস করছেন। জোট নয়, সমঝোতার ভিত্তিতেই ভোট করবে জামাত। সংস্কার ও জুলাই সনদে একমত হওয়া দলের সঙ্গে জোটের চিন্তা এনসিপির। আমরা কোনো জোট করব না, এটা আমাদের সিদ্ধান্ত। আমরা নির্বাচনের সমঝোতা করব। গণভোট আগে না হলে কিসের ভিত্তিতে সাধারণ নির্বাচনটা হবে? ৩০০ আসনেই আমাদের লক্ষ্য। শাপলাকলির জন্য আমরা প্রার্থী দিব। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে বিএনপির আপিল শুনানি শেষ। রাষ্ট্রপক্ষের শুনানি শুরু। বাতিলের রায়কে জাতিসংঘে প্রতারণা আখ্যা আইনজীবীর। ক্যামেরা ধরছেন কেন? আপনি কি আমার পারমিশন নিয়েছেন? আবার ক্যামেরা ধরে রেখেছেন আপনি? আইনজীবীর নেতৃত্বে ভয়ঙ্কর হানি ট্র্যাপ। প্রেমের নাটক সাজিয়ে জিম্মি। চক্রের ফাঁদে নিঃস্ব অনেকে। হতবাক বার অ্যাসোসিয়েশন। ব্যবস্থা নেওয়ার ঘোষণা। পেঁয়াজের ঝাঁঝে জ্বলছে ভোক্তার চোখ। সরবরাহ সংকটের অজুহাতে কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। মজুতদারদের দুঃসেন আড়তদাররা, নিরুপায় খুচরা বিক্রেতা। এবং নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি। নির্বাচনে ভূমিধস জয়ের পর সমান অধিকার নিশ্চিতের ঘোষণা। উচ্ছ্বসিত বাংলাদেশি সহ অভিবাসীরা। নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকাকে দূরদর্শী বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রার্থিতা ঘোষণায় উজ্জীবিত নেতাকর্মীরা। ত্যাগী ও অভিজ্ঞদেরও মূল্যায়ন করা হয়েছে বলে মনে করেন তারা। বঞ্চিতদের সামাল দেওয়ার পাশাপাশি প্রচারণায় নতুন ভোটারদের আবেগকে প্রাধান্য দেওয়ার পরামর্শ বিশ্লেষকের। মুরসালিন হক জুনাইদের রিপোর্ট। বিএনপির সম্ভাব্য তালিকা ঘোষণার পর থেকেই ধানের শীষের প্রচারণা তুঙ্গে। দলীয় সিদ্ধান্তের চাপা উত্তেজনা শেষে পুরোদমে মাঠে প্রার্থীসহ নেতাকর্মীরা। এবার প্রার্থী তালিকায় নবীন প্রবীণের মিশেল। দলীয় নেতাদের এমন পূর্বাভাসের প্রতিফলন দেখা গেছে মনোনয়ন বিশ্লেষণে। সম্ভাব্য 236 প্রার্থীর মধ্যে এবার 85 জনই প্রথমবার লড়বেন নির্বাচনের মাঠে, যার অন্যতম স্বয়ং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঘোষিত 10 নারী প্রার্থীর মধ্যে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণায় যোগ হয়েছে বাড়তি উচ্ছ্বাস। মনোনয়নে ঠাঁই পেয়েছেন গুম হওয়া নেতাদের পরিবারের সদস্যরা। দলের নেতাকর্মীরা বলছেন, ত্যাগী ও অভিজ্ঞদেরও মূল্যায়ন করেছে বিএনপি। দল তো ইচ্ছা করলে 10 জনকে আর প্রার্থী দিতে পারবে না। যেভাবে এক একটা আসনে মনোনয়ন দিচ্ছে খুবই সুন্দর এবং সময় উপযোগী। কর্মী হিসাবে মানে দলের ধানের শীষের প্রতীক নিয়ে কাজ করতে চাই। সেম তারাও যাতে আমাদের প্রতি কোনো কন্দল না করে। গ্রামে গঞ্জে শহরে পাড়া মহল্লায় সবাই উৎসব মুখর একটি পরিবেশ তৈরি হয়েছে। আগে থেকেই নির্বাচনী লড়াইয়ে থাকা বিএনপি প্রার্থী তালিকাকে দূরদর্শী বলছেন রাজনৈতিক বিশ্লেষক। অভিজ্ঞতা, তারুণ্য, আর্থিক সক্ষমতা সবকিছু মিলায় একটা সংগঠনের প্রতি তাদের যারা ডেডিকেটেড, যেটা আমি শুনলাম যে তুলনামূলকভাবে ব্যবসায়ী কম, তো যদি সেটা হয় ভালো। বেগম খালেদা জিয়ার এই নির্বাচনে অংশগ্রহণ, তারেক রহমানের অংশগ্রহণ এবং এর সাথে যারা দলের প্রবীণ নেতা এবং এর সাথে নতুনদের যুক্ত করে যেটি হয়েছে, প্রাজ্ঞ দৃষ্টিভঙ্গিরই বহিঃপ্রকাশ ঘটেছে দলীয় নেতৃত্বের। বিএনপি সংগঠন হিসাবে কিন্তু তারা মাঠে আছে, হয়তো কোনো প্রার্থীকে তারা সামনে নিয়ে যায়নি। আমি মনে করি না যে বিএনপি এই নির্বাচনী প্রচারণা বা নির্বাচনী কর্মকাণ্ডে তারা খুব পিছিয়ে আছে। এবারের নির্বাচন চ্যালেঞ্জিং জানিয়ে বিশ্লেষকের পরামর্শ, জয়ের জন্য বিএনপিকে মনোযোগ দিতে হবে মনোনয়ন বঞ্চিত প্রার্থী ও নতুন ভোটারদের দিকে। এই নির্বাচনে যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন তারা যেন যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে। তরুণদের মধ্যেও কিন্তু একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটা উপলব্ধি করে তাদেরকে আকৃষ্ট করার মতো কর্মসূচি এবং তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতেও
সেই ধরনের বলবো যে বিষয় যুক্ত করতে হবে। অঘোষিত 63টি সহ খুব শিগগিরই দল ও জোট মিলে 300 আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণার কথা জানিয়েছে বিএনপি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। বাবার জন্মভিটা বগুড়ায় নির্বাচনী ময়দানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী সংসদ নির্বাচনে বগুড়া 6 আসন থেকে ধানের শীষ প্রতীকে লড়বেন তিনি। অন্যদিকে মা বেগম খালেদা জিয়াকে বগুড়া 7 আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বগুড়ার 2টি গুরুত্বপূর্ণ আসনে বিএনপির শীর্ষ নেতৃত্বকে প্রার্থী করায় ঘোষণার স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে। দলের পক্ষ থেকে প্রার্থী ঘোষণার পর থেকে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন। জেলা জুড়ে বইছে নির্বাচনী আমেজ। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আউয়ালের রিপোর্ট। বেগম খালেদা জিয়ার এই নির্বাচনে অংশগ্রহণ, তারেক রহমানের অংশগ্রহণ এবং এর সাথে যারা দলের প্রবীণ নেতা এবং এর সাথে নতুনদের যুক্ত করে যেটি হয়েছে প্রাজ্ঞ দৃষ্টিভঙ্গিরই বহিঃপ্রকাশ ঘটেছে। বিভাজন সৃষ্টি করে যারা মনে করছেন যে আগামীতে লাভবান হওয়া যাবে, তারা বোকার স্বর্গে বাস করছেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো ধানের শীষাতে বাবার জন্মভূমি বগুড়া থেকে নামছে নির্বাচনী মাঠে। যেন ইতিহাস ফিরছে আপন সে করে, আর শহরবাসী মুখিয়ে আছে তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনের অপেক্ষায়। গত সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 237টি আসনে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেন। ঘোষণা অনুষ্ঠানে সবাইকে চমকে দিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বগুড়া 7, গাবতলী, শাহজাহানপুর এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বগুড়া 6 সদর আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। ইতিহাস বলছে বগুড়া 7 আসন 1991 থেকে 2008 পর্যন্ত টানা 5 দফা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বেগম খালেদা জিয়া। জেলা জুড়ে দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিলের পাশাপাশি মহিলা দলের উদ্যোগে সদরের পল্লী মঙ্গল হাটে নির্বাচনী সভা আয়োজন করেন। সভা শেষে জেলা বিএনপির শীর্ষ নেতৃত্ব সহ নেতাকর্মীরা হাটের দোকান ও সাধারণ মানুষের সঙ্গে তারেক রহমানের পক্ষে গণসংযোগ করেন। আমরা অত্যন্ত আনন্দিত, এখান থেকে যিনি নির্বাচন করবেন তিনি এই মাটিরই সন্তান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হতে পারে, তাহলে আমাদের বগুড়ায় যে উন্নয়ন বঞ্চিত ছিলাম সেই জায়গা থেকে আমরা পরিত্রাণ পাবো। আমরা বগুড়াবাসী সব কিছুতে বঞ্চিত ছিলাম দীর্ঘ 17 বছর। আমরা আশা রাখবো যে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আমাদের বগুড়াবাসীর যে সকল কার্যক্রম থেকে বঞ্চিত ছিলাম সেইগুলো তিনি আসলে উন্মোচন করবেন। আমরা চাইবো নতুন সরকার আসবে, আমাদের এই সমস্যা দূর হবে। বগুড়ার সকল বৈষম্য দূর করে বগুড়াতে যে উন্নয়নের ছোঁয়া সেটা শুরু করবেন ইনশাল্লাহ। আমি আমার বয়সের বা আমার নতুন প্রজন্মের প্রথম ভোট আমি ধানের শীষের পক্ষে দিব। জেলা বিএনপি সভাপতির প্রত্যাশা, রেকর্ড ভোটে জয়ী হয়ে প্রধানমন্ত্রী শপথ নেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা আশা করছি এবারও আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বগুড়ার সন্তান তারেক রহমান, যিনি আগামী দিনের ইনশাল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, তাকে আমরা বগুড়া সদর 6 থেকে সর্বোচ্চ সংখ্যক ভোট দিয়ে ধানের সাথে জয়যুক্ত করবো, এটা আমরা আশা রাখছি। এবং বগুড়ার সর্বস্তরের মানুষের আমরা সহযোগিতা কামনা করছি এবং ইতিমধ্যে তারেক রহমান বগুড়ার সকলের কাছে দোয়া চেয়েছেন। এছাড়া বগুড়া 1 আসনে কাজী রফিকুল ইসলাম, বগুড়া 3 আসনে আব্দুল মুহিত তালুকদার, বগুড়া 4 আসনে মোহাম্মদ মোশাররফ হোসেন, বগুড়া 5 আসনে গোলাম মোহাম্মদ সিরাজ দলীয় মনোনয়ন পেয়েছেন। তবে স্থগিত রাখা হয়েছে বগুড়া 2 আসন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। নির্বাচন বানচালে অনেকে ষড়যন্ত্রের চেষ্টা করছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেন বলেছেন, এসব করে কোনো লাভ হবে না, যথাসময়ে নির্বাচন হবে। সরকারের কেউ কেউ নানা কথা বলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন তিনি। রাজধানী কাকরাইলে শ্রমিক দলের আলোচনা অনুষ্ঠানে একথা বলেন ডক্টর জাহিদ। আগামী ফেব্রুয়ারির মধ্যভাগে নির্বাচন হওয়ার কথা আছে এবং আমরা আশা করি যে মধ্যভাগে ইনশাআল্লাহ নির্বাচন হবে। ষড়যন্ত্রের বেড়াজাল অনেকেই বোনার চেষ্টা করছেন, কেউ কেউ বিভিন্ন ধরনের কথা বলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেটিও সঠিক নয়। কারণ যারা সরকারে আছেন আপনাদের বয়স 14 মাস হয়ে গেছে। বিভাজন সৃষ্টি করে যারা মনে করছেন যে আগামীতে লাভবান হওয়া যাবে অথবা গণতন্ত্রে যাওয়ার পথকে আরো
দীর্ঘস্থায়ী করা যাবে তারা বুকার স্বর্গে বাস করছেন। চাঁদপুর 4 আসনে বিএনপির দলীয় মনোনয়ন বঞ্চিত এম এ হান্নানের অনুসারীরা বিক্ষোভ সমাবেশ করছেন। সকাল থেকে ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড ও তার আশপাশের এলাকায় টায়ারে আগুন দিয়ে সড়কে অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের বিভিন্ন সড়কে সৃষ্টি হয় যানজট। আন্দোলনকারীরা বলছেন এম এ হান্নানকে দলের মনোনয়ন না দেয়া পর্যন্ত আন্দোলন চলবে। এই আসনে দলীয় মনোনয়ন দেওয়া হয় কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক মোহাম্মদ হারুন রশিদকে। যিনি বিগত 20 বছর এই ফরিদগঞ্জের চাষাবাদ করেছে বিএনপিকে নিয়ে, সে বিএনপি ওনাকে বাদ দিয়ে অবৈধ একটা লোককে মনোনয়ন দেওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের আজকে এই আন্দোলন। যেহেতু গত 3 দিন পর্যন্ত চলমান আছে, আমরা এটা এখনও চলমান থাকবে। আমরা নীতিবিন্দুর সাথে আলোচনা করে এটা আমরা কখন করা যাবে, সমাপ্ত করা যাবে, সেটা আমরা সিদ্ধান্ত নিব পরবর্তী। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের বৈধতা ও জুলাই সনদের আইনি ভিত্তির জন্যই আগে গণভোট হতে হবে। সকালে সিলেট ওসমানী বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। জানান, জোট নয়, সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নেবে তার দল। সিলেট ওসমানী বিমানবন্দরের গেটের সামনে নেতাকর্মীদের ঢল। দলীয় প্রধানকে উষ্ণ অভ্যর্থনায় সিক্ত করলেন জামায়াতের নেতাকর্মীরা। বুধবার সকাল 8:10 বিমানবন্দরে অবতরণের পর জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডক্টর শফিকুর রহমান। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচনের বৈধতা ও জুলাই সনদের আইনি ভিত্তির জন্যই আগে গণভোট হতে হবে। বলেন, জোট নয়, সমঝোতার ভিত্তিতেই নির্বাচনে অংশ নেবে তার দল। আমরা কোনো জোট করার সিদ্ধান্ত নেইনি এবং আমরা কোনো জোট করব না, এটা আমাদের সিদ্ধান্ত। আমরা নির্বাচনী সমঝোতা করব। সবাইকে নিয়ে ফেব্রুয়ারিতেই নির্বাচন আদায় করা হবে বলেও এ সময় জানান ডাক্তার শফিকুর রহমান। দেরি হলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। গণভোট আগে না হলে কিসের ভিত্তিতে সাধারণ নির্বাচনটা হবে? আমরা আপনাদের সবাইকে নিয়ে ফেব্রুয়ারির ইলেকশন আদায় করে ছাড়ব। এটা দেরি হলেই বিভিন্ন ধরনের আশঙ্কা এবং বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা দেখা দেওয়ার পটেনশিয়াল থ্রেট আছে। এছাড়া আওয়ামী লীগ নির্বাচনমুখী দল না হওয়ায় ভোটের মাঠে তাদের থাকার সুযোগ নেই বলেও মন্তব্য করেন জামায়াতে আমির। আওয়ামী লীগ তো নিজেই নির্বাচন চায়নি, আপনারা কি জোর করে তাদের উপর নির্বাচন চাপাই দিবেন? তারা যদি নির্বাচন চাইতই তাহলে 3টা নির্বাচন করার সুযোগ তারা পেয়েছিলেন, হাতছাড়া করলেন কেন? তারা তো নির্বাচনে বিশ্বাস এই কথা প্রমাণ করতে পারেননি। হাটের অপারেশন ও তৃতীয়বারের মতো জামায়াতের আমির নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সিলেটে যান ডক্টর শফিকুর রহমান। সেখান থেকেই শুরু হলো দলটির সাংগঠনিক কর্মসূচি। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি। 15 নভেম্বরের মধ্যে ঘোষণা করবে প্রাথমিক প্রার্থী তালিকা। তবে সংস্কার আর জুলাই সনদের দাবির সঙ্গে কোনো দল সংহতি প্রকাশ করলে জোটের ব্যাপারে বিবেচনা করবে দলটি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই গণভ্যুত্থানে শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। 2024 সালের জুলাই মাসের 19 তারিখ ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইগড় এলাকায় ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হন গাজী সালাউদ্দিন। পরবর্তীতে চিকিৎসা চালিয়ে গেলেও গলায় আটকে থাকা গুলি বের করতে না পারায় পুরোপুরি সুস্থ হতে পারেননি এই জুলাই যোদ্ধা। 1 বছরেরও বেশি সময় ধরে অসহনীয় যন্ত্রণায় ভোগার পর গেল 26 অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন গাজী সালাউদ্দিন। বুধবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন সালাউদ্দিনের স্বজনরা। ভালো হওয়ার লেগে অনেক চেষ্টা করছিল যে আমি ভালো থাকি, হঠাৎ করে শ্বাসকষ্ট উঠে কয় আমার গলাটা ব্যথায় লয়ে যাইতেছে, আমি মনে হয় আর বাঁচতাম না, এই মরে গেল। বিচার তো নিচে আওতায়, বিচার আওতায় যদি আসে তাহলে বিচার নিয়ে করবো। সামনে যারাই নির্বাচিত হয়ে আসুক জুলাই যোদ্ধাদের চিকিৎসা চালিয়ে যাওয়ার দাবি জানান নাহিদ ইসলাম। নির্বাচনের ডামাডোলে যাতে আমাদের এই আহত ভাইদের কথা, আমাদের এই শহীদ পরিবারদের কথা ভুলে না যাই। এ সময় তিনি আরো বলেন, এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। 300 আসনেই প্রার্থী দেওয়ার লক্ষ্য আছে জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, 15 নভেম্বরের মধ্যে প্রকাশ করা হবে প্রাথমিক প্রার্থী তালিকা। 300 আসনেই আমাদের লক্ষ্য, শাপলা কলির জন্য আমরা প্রার্থী দিব এবং
আমরা এই মাসের 15 তারিখের মধ্যে আমরা হয়তো আমাদের প্রাথমিক একটা তালিকা আমরা প্রকাশ করব। সংস্কার আর জুলাই সনদের দাবির সঙ্গে কোনো দল সংহতি জানালে এনসিপি জোটের ব্যাপার বিবেচনা করবে বলেও জানান নাহিদ। সমঝোতা বা জোট বা এটা আমরা বলেছি, এটা অবশ্যই একটা রাজনৈতিক বা আদর্শিক জায়গা থেকে হতে পারে। সংস্কারের দাবিগুলো আছে, এই দাবিগুলোর সাথে যদি কোনো দল ঐক্যবদ্ধ বা সংহতি প্রকাশ করে, সেক্ষেত্রে আমরা জোটের বিষয়টা হয়তো বিবেচনা করব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ যাদের অভ্যুত্থানে ভূমিকা আছে তাদের সম্মানে আসনগুলোতে প্রার্থী নাও দিতে পারে এনসিপি। সিদ্দিরগঞ্জ, ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। 91 আসনে প্রার্থী ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন। ব্রাহ্মণবাড়িয়া 6 আসন থেকে নির্বাচনে লড়বেন দলটির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিব। এছাড়া পাবনা 4 আসন থেকে নির্বাচন করবেন দলটির নির্বাহী সমন্বয়কারী আব্দুল হাসান রুবেল। দুপুরে দলটির আত্মপ্রকাশের এক দশক পূর্তিতে রাজধানীর হাতিরপুল কার্যালয় থেকে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ সময় সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিব বলেন, প্রগতিশীল ও মধ্যমপন্থী দলগুলোকে নিয়ে জোট গঠনের চেষ্টা চলছে। এদিকে গণতন্ত্র মঞ্চ 300 আসনে প্রার্থী দেবে বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের এই নেতা। বলেন, জোট নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা চলছে, জোটের প্রতীকে নির্বাচন করার সুযোগ থাকা উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি। 300 আসনেই গণতন্ত্র মঞ্চের দিক থেকে আমরা আমাদের প্রার্থিতা দিচ্ছি। আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রাথমিকভাবে যেহেতু মঞ্চের মধ্যে আমরা প্রার্থিতা সমন্বয় করছি, সেটা শুরু থেকেই আমাদের সিদ্ধান্ত আছে, সে কারণে আমরা পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করি। যদি জোট গঠন করা যায়, গণতন্ত্র মঞ্চ সম্প্রসারিত হয়, সেই ক্ষেত্রে আমরা আমাদের চেষ্টা সেটা থাকবে। নিবন্ধন না পাওয়ায় আমরণ অনশনে থাকা আম জনতা দলের সদস্য সচিব তারিক রহমানের প্রতি সংহতি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, কোনো প্রক্রিয়ায় 3টি দলকে নিবন্ধন দেওয়া হয়েছে তা ইসির কাছে জানতে চাইবে গণ অধিকার পরিষদ। এ সময় তারেক দাবি করেন, নিবন্ধনের সব যোগ্যতা পূরণ করা হলেও তার দলকে নিবন্ধন দিচ্ছে না ইসি। নানা সময়ে বর্তমান সরকারের সমালোচনা করায় নিবন্ধন দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ তার। দুপুরে আম জনতা দলের অনশনের প্রতি সংহতি জানিয়ে গণ অধিকারের সাধারণ সম্পাদক জানান, এনসিপির নিবন্ধন প্রাপ্তিকে স্বাগত জানালেও বাকি 2টি দলের বিষয়ে সংশয় আছে। মঙ্গলবার এনসিপি সহ 3টি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় ইসি। এরপরই তারেক নিজের দলের নাম তালিকায় না পেয়ে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মূল ফটকের সামনে অনশনে বসেন। আমার আছে 108টি প্রস্তুতি রয়েছে আমার, কিন্তু তারা এখন বলছে পায় নাই, বিভিন্ন কিছু বলছে আপনারা কোর্টে যান। আমাদের স্পষ্ট কথা, এই কোর্টে গিয়ে অনেক দল নিবন্ধন পেয়েছে। তার মানে এই ইলেকশন কমিশন কিভাবে তদন্ত করে? তিনি অসুস্থ হয়ে পড়ছেন, প্রায় 20 ঘন্টার অধিক সময় তিনি পাড়ি দিয়েছেন। এখানে সারা রাত তিনি শুয়েছিলেন, মশার কামড় খেয়েছেন। এইভাবে একজন রাজপথের সংগ্রামী নেতা তিনি রাস্তায় শুয়ে থাকবেন আর নির্বাচন কমিশনের বিন্দু তারা কোনো মন্তব্য করবেন না, সেটি হতে পারে না। দুষ্কৃতিকারীদের যে কোনো কর্মসূচি প্রতিহতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচন সামনে রেখে গাজীপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে কথা বলেন তিনি। জামিনে মুক্তি পাওয়া কোনো আওয়ামী লীগ নেতাকর্মী অপরাধে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। জনগণ নির্বাচনমুখী, কেউ চাইলেও প্রতিহত করতে পারবে না। এ সময় বিদেশি গুজব প্রতিহতে সাংবাদিকদের সহযোগিতা চান উপদেষ্টা। নির্বাচনটা হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। এইটা করার জন্য প্রশাসন যেন সব ধরনের কাজ করে। দুষ্কৃতিকারীদের যেন কোনো কার্যক্রম যেন তারা চালাতে না পারে, ওই জন্য যত ধরনের ব্যবস্থা আমরা নিব। নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শেষ করেছে বিএনপি। দলটির আইনজীবী বলছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় জাতির সঙ্গে ছিল প্রতারণা। আসন্ন নির্বাচনের আগে রায় হলেও অন্তর্বর্তী সরকারের অধীনেই ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে বলেও জানান তারা।
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চূড়ান্ত শুনানি চলছে দেশের সর্বোচ্চ আদালতে। আপিলকারী এবং জামায়াতের পর বুধবার শুনানি শেষ করেছে বিএনপি। ৮ দিনের বিএনপির শুনানিতে ঘুরে ফিরে এসেছে একই প্রশ্ন, তত্ত্বাবধায়ক সরকার ফিরলে তা কবে থেকে কার্যকর হবে। নির্বাচনের জন্য আয়োজন করে বুধবার শুনানি শেষে বিএনপির আইনজীবী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও বর্তমান পরিস্থিতিতে বাস্তবায়ন করা সম্ভব নয়। ত্রয়োদশ সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে হবে বলেও মত তার। আমাদের এই আর্গুমেন্টগুলো যদি গ্রহণ করেন তাহলে বিচারপতি এবিএম খায়রুল হক সাহেবের দেওয়া নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়ার রায় সেটা বাতিল হয়ে যাবে এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের সংবিধানে পুনরুজ্জীবিত হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার যে অনুষ্ঠিতব্য নির্বাচন ফেব্রুয়ারি 2026-এ সেটি এই রায় তারপর প্রভাব বিস্তার করবে না। আমি বলেছি সেই রায়টি কার্যকর করবে 26 বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক প্রতিশ্রুত নির্বাচন এবং পার্লামেন্ট গঠনের পরবর্তী পার্লামেন্ট থেকে কার্যকর হবে। শুনানিতে রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। শুধু তাই নয়, অবৈধ রায় দিয়ে সেটি আবার পরিবর্তন করে আইনের দৃষ্টিতে অপরাধ করা হয়েছে বলে মনে করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। যারা তত্ত্বাবধায়ক বাতিলের পক্ষে ছিলেন বিদেশে পালিয়ে তারাও এখন তত্ত্বাবধায়কের দাবি জানাচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও সাংবিধানিক প্রশ্ন জড়িত থাকায় সেটি কবে থেকে কার্যকর হবে তা সর্বোচ্চ আদালতের উপর ছেড়ে দিয়েছে রাষ্ট্রপক্ষ। 2011 সালে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের আপিল বিভাগ। রাজনৈতিক পট পরিবর্তনের পর রায় পুনর্বিবেচনা চেয়ে ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 জন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পারওয়ার আবেদন ও আপিল করেন। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান। বিস্তারিত জানাতে হাইকোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আফজাল হোসেন। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আজকে আপিল শুনানি ছিল। আপিল শুনানি করেছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, এবং সেটি নিয়ে যখন প্রেস ব্রিফিং চলছিল সেই বিষয়ে কথা বলার শেষে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন। তিনি যেহেতু এর আগে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন এবং বিএনপি তাকে মনোনয়নপত্র দেয়নি বা মনোনয়নপত্রে তার নাম নেই, সেই বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়েছিল যে আপনি নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা। তখন অ্যাটর্নি জেনারেল সাফ জানিয়ে দিয়েছেন তিনি তার পদ রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন। তার নির্বাচনী আসন হচ্ছে যে ঝিনাইদহ 1 শৈলকুপা উপজেলা নিয়ে যেটি গঠিত হয়েছে, এবং তিনি বলেছেন যে যথাসময়ে তিনি এই অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করবেন। আরেকটা বিষয় বলে রাখি যে এই বিএনপি যে 236 বা 37টি আসনের প্রার্থীর তালিকা ঘোষণা করেছেন, সেই প্রার্থী তালিকায় ঝিনাইদহ 1 আসনে কোনো প্রার্থী দেওয়া হয়নি বা আসনটি এখন পর্যন্ত বিএনপি ফাঁকা রেখেছে। হয়তো অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করে তিনি হয়তো ওই আসনে গিয়েই বিএনপির মনোনয়ন নিয়ে তিনি নির্বাচন করবেন, এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে, এমনকি কিন্তু বলা হচ্ছে। আর অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি অ্যাটর্নি জেনারেল হওয়ার আগে বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন, এবং তিনি যখন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন তার আগে তিনি বিএনপির মানবাধিকার বিষয়ক পদ থেকে পদত্যাগ করে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব তিনি নেন, এবং এখন তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। এবং আজকে তার যে পদত্যাগ করার ঘোষণার মধ্য দিয়েই কিন্তু তিনি তার নির্বাচন করার যে আগ্রহ সেটি আরও জোরালোভাবে তুলে ধরলেন। আর যেটি বলে রাখি যে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে বিচার বিভাগের যে সংস্কারগুলো হচ্ছে এবং বিচার বিভাগের যে গুরুত্বপূর্ণ মামলার শুনানি হচ্ছে সেখানে রাষ্ট্রের পক্ষে জোরালো ভূমিকা পালন করছেন, এবং তত্ত্বাবধায়ক সরকারের মামলার ক্ষেত্রেও আজকে দেখলাম তিনি জোরালো ভূমিকা পালন করেছেন এবং তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে যে ধরনের আইনি যুক্তি তুলে ধরা দরকার সেই ধরনের যুক্তি কিন্তু তুলে ধরেছেন। তো এই ছিল সুপ্রিম কোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। সহকর্মী আফজাল হোসেন যুক্ত হয়েছিলেন হাইকোর্ট থেকে। জুলাই আন্দোলনে আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় 17তম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এর আগে সাক্ষ্য দেন ভুক্তভোগী পরিবার, প্রত্যক্ষদর্শী সহ 21 জন। মামলার আসামি সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জন, এর মধ্যে 8 জন পলাতক। এর আগে 21 আগস্ট এ মামলায় 16 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।
অভিযোগে উল্লেখ করা হয় 5 আগস্ট 6 জনকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়া হয়, তবে সে সময়ও জীবিত ছিলেন একজন। এছাড়া 4 আগস্ট আশুলিয়া থানায় সামনে একজনকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে। এই মুহূর্তে চকরিয়ায় ঘটনাস্থলে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল, আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। এই মহাসড়ক যেন প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে, যার কারণে প্রাণহানির ঘটনাও বাড়ছে। আজকে সকালে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে চকরিয়ার যে ফাঁসিয়াখালী হাঁসের দিঘি রয়েছে সেই জায়গায় এটি দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় মূলত হচ্ছে বেপরোয়া যে গতি, বার্সা পরিবহনের একটি যাত্রীবাহী বাস, সেই বাস বেপরোয়া গতির কারণে মুখোমুখি সংঘর্ষ ঘটে একটি মাইক্রোবাসের সঙ্গে। সেই মাইক্রোবাসের যে বেহাল দশা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকে কিছুক্ষণ আগে আসলে এই মাইক্রোবাসটি থেকে যে যারা যাত্রী ছিলেন তারা সবাই পর্যটক বলা হচ্ছে, বিশেষ করে তারা কুমিল্লার বাসিন্দা। তারা কুমিল্লা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে তারা ভ্রমণের উদ্দেশ্যে এসেছিলেন এবং এসে একই পরিবারের আসলে 5 জনের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত, সেটি নিশ্চিত করেছে মালুমঘাট হাইওয়ে পুলিশের যিনি ইনচার্জ রয়েছেন তিনি। তবে এই ঘটনায় যে বাসটির যে চালক রয়েছে তিনি পলাতক রয়েছেন। এই মুহূর্তে আমরা যে যাত্রী যে বাস দুটি, একটি বাস আর একটি মাইক্রোবাস, দুটি কিন্তু মালুমঘাট হাইওয়ে পুলিশে তারা উদ্ধার করে নিয়ে এসেছে। এই ঘটনায় যে যারা মারা গিয়েছে তাদের আত্মীয় স্বজন, আমরা দুজনের সঙ্গে আসলে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছে তারা বেসরকারি কোম্পানির চাকরি করেন আর একজন বিমানবন্দরে চাকরি করেন, এই বিষয়গুলো বলা হয়েছে। এরই মধ্যে কক্সবাজার যে মালুমঘাট হাইওয়ে পুলিশ আছে সেখানে মরদেহ দুটি এনে রাখা হয়েছে, বাকি 3টি চকরিয়া যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে রয়েছে এবং আরও 3 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে 2 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে, বাকি একজন চিকিৎসাধীন রয়েছে। এভাবে কিন্তু এই যে যারা প্রত্যক্ষদর্শী আমাদেরকে জানিয়েছেন, বেপরোয়া গতি, বাঁক এবং যে পিচ্ছিল পথ, গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে, এই গুড়ি গুড়ি বৃষ্টির কারণে লবণ পানি সব মিলিয়ে কিন্তু পিচ্ছিল হওয়ার কারণেই কিন্তু এই যে দুর্ঘটনা বা বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তেমনটাই বলছেন প্রত্যক্ষদর্শীরা। তবে প্রশাসন, আমরা এখানে লক্ষ্য করেছি যে পুরো প্রক্রিয়া শেষে স্বজনরা আসলে তাদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে, সেই বিষয়টি জানিয়েছে। তো এই ছিল আমার কাছে মালুমঘাট হাইওয়ে পুলিশের পাড়ি থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজার থেকে। আবারও বাড়ছে পেঁয়াজের দাম। রাজধানীর খুচরা বাজারে 2 দিনে কেজিতে 40 টাকা পর্যন্ত বেড়েছে এই পণ্যের দামের লাগাম ছুটে যাওয়ায় ক্রেতারা ক্ষুব্ধ, যদিও নিজেদের নিরুপায় দাবি করে এজন্য সরবরাহ সংকটকে দায়ী করছেন বিক্রেতারা। শ্যামবাজার রাজধানীর সবচেয়ে বড় পেঁয়াজের আড়ত, যেখানে পাবনা, ফরিদপুর সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পেঁয়াজ বেচাকেনায় ব্যস্ত ক্রেতা বিক্রেতা। তবে 2 দিনের ব্যবধানে এই আড়তে মশলা জাতীয় এই পণ্যের দাম বেড়েছে কেজিতে 25 টাকা পর্যন্ত। বুধবার সকালে বেচাকেনা হয়েছে 90 থেকে 110 টাকায়। এজন্য সরবরাহ সংকটকে দায়ী করছেন আড়তদাররা। পেঁয়াজ কিনছে হলে 101 টাকা, ব্যস্ত ছিল 104 টাকা কেজি, 120 টাকা পাল্লা ব্যস্ত আছে। ফরিদপুর, রাজশাহী, পাবনা ওদের বলে সঙ্গে পেঁয়াজ কমে গেছে। ফরিদপুর চলতেছে 95 থেকে 100, পাবনা মোটা মাল চলতেছে 100 থেকে 105 টাকা হইতে 10 টাকা। এই যে 2-3 লাখ টন পেঁয়াজ যে ওয়েস্টেজ হয়ে গেছে, এই ওয়েস্টেজ হওয়ার কারণেই পেঁয়াজের দামটা হঠাৎ করে 60 টাকার পেঁয়াজ, 50 টাকার পেঁয়াজ 98, 95, 100 টাকা হয়ে গেছে। পাইকারিতে দাম বৃদ্ধির প্রভাব পড়েছে খুচরাতেও। কারওয়ান বাজারে ঘুরে দেখা গেল প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম পড়ছে 110 থেকে 140 টাকা পর্যন্ত। 2 দিনে বেড়েছে 30 থেকে 40 টাকা। যেখানে দরকার 2 কেজি সেখানে হয়তো হাফ কেজি নিয়ে যাই বা 1 কেজি নিয়ে খাই, আর কি করব। আমি তো আজকে চমকে উঠলাম, কারণ 2 দিন আগেই মাত্র 80 টাকা করে নিয়েছি, আজকে দিকে 110। ইটস এ বিগ জাম্প। কিনছি কত টাকা, বেচবো কত টাকা? আমি যে ওই জায়গায় মালটা নিয়ে বেচি কমসে কম 120 টাকা বেচতে হবে বা 115 টাকা বেচতে হবে। দামের ঝাঁজে যখন জ্বলছে ক্রেতার চোখ, তখন দাম নিয়ন্ত্রণে রাখতে বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়াতে সরকারকে উদ্যোগ নেওয়ার দাবি বিক্রেতাদের। আইপি ব্যাপারটা তো সরাসরি মল তুলনার বিষয়, সেটা তো আমরা বলতে পারবো না কখন দেয় কি করে। যদি দেয় তাহলে ভালো হবে, কারণ তাহলে পেঁয়াজের বাজারটা কমবে। হাটের বাজারের উপর আমদানির উপর নির্ভর করে,
কতটুকু পরিমাণ দেশে মাল আছে মজুদ আছে এটার উপর নির্ভর করে। মাল যদি হাটে আমদানি হয় তবে বাজার 2-4 দিনের মধ্যে আশা করি একটু নিয়ন্ত্রণে আসবে। নতুন মৌসুমের পেঁয়াজ আসতে অন্তত আরও 1 মাস সময় লাগবে বলে জানান ব্যবসায়ীরা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। মার্জার প্রক্রিয়ায় থাকা 5 ব্যাংকের পর্ষদ বিলুপ্ত করেছে বাংলাদেশ ব্যাংক। বিস্তারিত জানাতে বাংলাদেশ ব্যাংকে আছেন রিপোর্টার সেলিয়া সুলতানা। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সেলিয়া, 5টি ব্যাংক, শরিয়া ভিত্তিক ব্যাংক মার্জারের বিষয়টি কিন্তু প্রায় গত 6 মাস থেকে আমরা বলছিলাম যে গতকালই যে নিরবিচ্ছিন্নভাবে কিন্তু চলে আসছে অর্থ বরাদ্দ, তহবিল থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে পরিকল্পনা, তারই প্রক্রিয়ার অংশ হিসেবে আজকে কিন্তু একটি বড় পদক্ষেপ নেওয়া হলো। সেটি হচ্ছে এই 5 ব্যাংকের যে পর্ষদ রয়েছে সেগুলো বিলুপ্ত করেছে বাংলাদেশ ব্যাংক। কিছুক্ষণ আগেই কিন্তু পর্ষদের যারা আছেন, বিশেষ করে এই ব্যাংকের যে চেয়ারম্যান এবং এমডিরা রয়েছেন তাদেরকে বাংলাদেশ ব্যাংকে ডাকা হয়েছে এবং 1:30টা থেকে তাদের সাথে বৈঠকে এই আনুষ্ঠানিকভাবে এই বিষয়গুলো কিন্তু জানানো হচ্ছে। অন্যদিকে যদি আপনাদেরকে জানিয়ে রাখি, একদিকে যেমন ব্যবস্থাপনা পরিচালকদের সাথে চুক্তি বাতিল হবে, ঠিক পর্ষদের সাথে যেমন স্থগিত হবে, ঠিক একইভাবে প্রশাসক, বিশেষ করে কারা আসলে ব্যাংকগুলো এখন থেকে নিয়ন্ত্রণ করবেন, সেটি কিন্তু 5 জন যে পর্ষদ নিয়োগ দেওয়া হয়েছে, 5 জন যে নিয়োগ দেওয়া হয়েছে সেই নিয়োগপ্রাপ্ত যারা আছেন বাংলাদেশ ব্যাংকে তারাই কিন্তু এই ব্যাংকগুলোর দায়িত্ব নেবেন। এবং আপনাদেরকে যদি বলে রাখি যে এই দুর্বল ব্যাংকগুলোর যে পরিস্থিতি সেটি হচ্ছে 75 লাখ আমানতকারীর যে 1,42,000 কোটি টাকা আমানত রয়েছে, যার বিপরীতে 1,93,000 কোটি টাকা কিন্তু বিশেষ করে আমানতের বিপরীতে ঋণ দেওয়া হয়েছে। এখানে 1,47,000 কোটি টাকা কিন্তু খেলাপি ঋণ। এমন একটি পরিস্থিতিতে কিন্তু বলা হচ্ছে যে এই ব্যাংকগুলোতে যে পরিচালকরা রয়েছেন তাদেরকে সরিয়ে নতুন যে প্রশাসক তাদেরকে নিয়োগ দেওয়ার মাধ্যমে এই ব্যাংকগুলোকে আবার যে মার্জারের প্রক্রিয়ায় একটি ব্যাংকে অন্তর্ভুক্ত করে নিয়ে আসার, সম্মিলিত ইসলামিক ব্যাংক বলে আমরা এখন পর্যন্ত নাম জানতে পেরেছি। বিকেলে এই বিষয়ে হচ্ছে আমরা জানি যে গভর্নর আহসান এইচ মনসুর তিনি সংবাদ সম্মেলন করবেন, সেখানেই হয়তো বিস্তারিত আরো জানা যাবে। এ ছিল মূলত আমার কাছে সর্বশেষ। সহকর্মী সেলিয়া সুলতানা যুক্ত হয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে। দুপুরের সময় আরও থাকছে। চুক্তির মাঝপথে দায়িত্ব ছাড়লেন বাংলাদেশ ক্রিকেটের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন। বিসিবিতে পদত্যাগপত্র জমা, ফাহিমের সঙ্গে দ্বন্দ্বের জেরে সিদ্ধান্ত বলে গুঞ্জন। প্রেমের ফাঁদে ফেলে জিম্মি, টাকা না দিলে হয় হামলা মামলা। একাধিক নারীকে নিয়ে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের এক আইনজীবী গড়ে তোলে ভয়ঙ্কর এক হানি ট্র্যাপ চক্র। মানুষকে ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়া সহ চাঞ্চল্যকর তথ্য মিলেছে সময় সংবাদের অনুসন্ধানে। চক্রের ফাঁদে পড়ে সর্বোচ্চ হারিয়েছেন অনেকেই। শাহজাহান খানের ক্যামেরায় এম এ আজিমের রিপোর্ট। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে নানা ভিডিও নিয়ে প্রায়ই হাজির হন লিজা আক্তার প্রিয়া। রূপের জাদুতে বশ করেন টার্গেট ব্যক্তিকে, আর এ কাজে তাকে সহযোগিতা করেন ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী জামাল উদ্দিন জুয়েল। দুজনে মিলে গড়ে তুলেছেন এক হানি ট্র্যাপ চক্র। ফাঁদে ফেলে মামলা আর লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার এক অডিও ক্লিপ যার বড় প্রমাণ। মেয়া জামুনে করে একটা মামলা দাঁড়ো বিয়া করলে আসলে রেপুটেশন খারাপ হয়ে যাবে। এমনি এদের লগে তো কিছুই করলাম না, বুঝাবুঝি না, সংসার করছি না, হইলাম নাকি। আর এমন হালার পুতুলে বিয়ে করার বাড়ি নাই, গাড়ি নাই, কোন একদম নিখোঁজ হয়ে গেছে। কই থেকে পাইবো? মোবাইল টোবাইল সব বন্ধ করে নিখোঁজ হয়ে জায়গা। এমনই এক মিথ্যা মামলায় জর্জরিত সৌরভ হোসেন। 1 বছর ধরে আদালতের দুয়ারে ঘুরপাক খাচ্ছেন তিনি। গত বছরের জানুয়ারিতে প্রেমের ফাঁদে ফেলে আইনজীবী জামাল উদ্দিনের দক্ষিণখানের চেম্বারে বন্দী করা হয় তাকে। ধর্ষণ মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে দাবি করা হয় মোটা অঙ্কের টাকা। বাঁচতে বাধ্য হয়ে বিয়ে করলেও 10 লাখ টাকার জন্য এবার যৌতুক মামলার আসামি তিনি। আমরা কিন্তু একদিনও সংসার করি না, বিয়ের পর সে তার বাসায়, সে আমি আমার বাসায়, আমরা কন্টিনিউ থাকি নাই। পরবর্তী 3 দিন পর সে আমার বিরুদ্ধে বিভিন্ন থানাতে, যেমন দক্ষিণখান থানাতে আমার বিরুদ্ধে জিডি করলো, আমি তাকে নির্যাতন করতেছি। তবে সিআইডির তদন্তে বেরিয়ে আসে গোমর। বিয়ের পর একদিনের জন্য সংসার করেননি প্রিয়া, অথচ দিয়েছেন যৌতুক মামলা। একাধিক বিয়ে আর পূর্বের স্বামীকে তালাক না দিয়েই সৌরভকে বিয়ের বিষয়টিও উঠে আসে সে তদন্তে।
প্রিয়ার একাধিক বিয়ের কাবিননামাও আসে সময় সংবাদের হাতে। প্রতিটি বিয়েতেই নিজেকে কুমারী ও অবিবাহিতা দাবি করেছেন তিনি। দিয়েছেন একাধিক ব্যক্তির নামে যৌতুক মামলাও। সব মামলাই আবার আইনজীবী জামাল উদ্দিন। মামলার তারিখে তাই আদালতে উপস্থিত সময় সংবাদ। প্রিয়া আদালতে আসেন পর্দাশীল নারী হয়ে, সঙ্গে আছে নাম সর্বস্ব মিডিয়ার সাংবাদিকও। তবে সময় সংবাদের ক্যামেরা দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। ক্যামেরা ধরছেন কেন? আপনি কি আমার পারমিশন নিয়েছেন? আবার ক্যামেরা ধরে রেখেছেন আপনি? না, ক্যামেরা ফাঁদে ফেলে অর্থ আদায়ের বিষয়ে জানতে চাইলে আইনজীবীর দোহাই দেন প্রিয়া। আমি আপনার সাথে এখন কোনো বিষয় নিয়ে আলোচনা এখানে করতে ইচ্ছুক নই। আমি আমার উকিলের সাথে কথা বলে আপনাদেরকে ডাকবো ভাইয়া, সবাইকে ডাকবো। তবে ক্যামেরার সামনে ফাঁদে ফেলে অর্থ আদায়ের অডিও ক্লিপটি মিথ্যা ও বানানো বলে দাবি করেন আইনজীবী জামাল উদ্দিন। এবং এই অডিও তো সম্পূর্ণ মিথ্যা। উনি মামলা করবে আমার বিরুদ্ধে। ওনার যদি এত সত্যতা থাকে, এটা তো আপনার সাংবাদিকতা যাচাই করে কি সত্য মিথ্যা পার্থক্য করতে পারবেন? অবশ্য চেম্বারের বাইরে আলাদা করে কথা বলতে গিয়ে স্বীকার করেন সব অপকর্মের কথা। এটা তারা 3-4টে ছেলে এবং মেয়ে আমার চেম্বারে আসছিল। যখন বিভিন্ন আপনার মতো কথা বলতেছে, বিভিন্ন কথা বলছে, রাগারাগি বিভিন্নভাবে কথা বলে দিছি, তখন হয়তো রেকর্ডটা তারা কিভাবে করছে। বা আইনজীবীর অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে ঢাকা বার অ্যাসোসিয়েশনের সভাপতির কাছে সময় সংবাদ। প্রিয়া ও আইনজীবী জামাল উদ্দিনের অডিও ক্লিপ শুনে হতবাক তিনি। বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করবেন তিনি। এই যে পরিকল্পনার কথাগুলো আমি শুনেছি, এটা অবশ্যই এটাও একটা অপরাধ, একটা অভিযোগ। আমি যদি যথাযথভাবে পাই ডেকে, তার বিরুদ্ধে আমাদের যে আইন আছে এই আইন দ্বারা তাকেও বিচার করা যাবে। প্রিয়া ও জামাল উদ্দিনের হানি ট্র্যাপ চক্রে আরও একাধিক নারী, কাজী ও স্থানীয় প্রভাবশালীরা জড়িত। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। ইতিহাস গড়ে নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হলেন ডেমোক্র্যাট প্রার্থী সমর্থিত জোহরান মামদানি। নির্বাচনের ভূমিধস জয়ের পর ধনী গরিবের ব্যবধান কমিয়ে সমান অধিকার নিশ্চিতের ঘোষণা দিয়েছেন তিনি। মামদানি জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশি সহ অভিবাসীরা। এদিকে বিচারক ও কাউন্সিলর পদে জয় পেয়েছেন দুই বাংলাদেশি। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকের রিপোর্ট। জোহরান মামদানির ঐতিহাসিক বিজয় উদযাপন। এমন বিজয় অনেক দিন দেখেননি কেউ। ব্রুকলিনের প্যারামাউন্ট কনসার্ট হলের আনন্দ ছাড়িয়ে পুরো নিউ ইয়র্ক পরিণত হয় উৎসবের নগরীতে। নিউ ইয়র্কবাসীকে বিজয় উৎসর্গ করে মামদানি বলেন, এ শহরে ধনী গরিবের ব্যবধান কমিয়ে সবার সমান অধিকার নিশ্চিত করা হবে। এই শহরে সবার অধিকার প্রতিষ্ঠা করা হবে। ধনী গরিবের মধ্যে যে ব্যবধান রয়েছে তা কমিয়ে আনা হবে। প্রতিটি নাগরিক যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে তা নিশ্চিত করা হবে। ভবিষ্যৎ এখন আমাদের হাতে। নিউ ইয়র্ক সিটির এবারের নির্বাচন ছিল অভূতপূর্ব টান উত্তেজনায় ভরপুর। জোহরান মামদানির ঐতিহাসিক বিজয়ের উদযাপনটা তাই একটু বেশি উৎসব মুখর। যুক্তরাষ্ট্রের এমন কোনো পক্ষ, মহল কিংবা গোষ্ঠী নেই যারা ভোটের মাঠে সক্রিয় ছিলেন না। ধর্মীয় ইস্যুতেও কম জল ঘোলা হয়নি নির্বাচনী মাঠ। নানা কারণেই মামদানির বিজয়কে তাই ঐতিহাসিক বলছেন সবাই। কিন্তু সবকিছু ছাপিয়ে জাতীয়ভাবে শুধু নয়, আন্তর্জাতিকভাবেও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে নিউ ইয়র্কের মেয়র নির্বাচন। বলাই যেতে পারে 34 বছর বয়সী অভিবাসী ও তরুণ প্রজন্মের প্রতিনিধি একমাত্র মুসলিম প্রার্থী জোহরান মামদানি নেপথ্যের কারণ। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী মহলের একাট্টা হওয়া, খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা এবং মামদানি জয়ী হলে সিটির তহবিল বন্ধের হুমকিও পরোয়া করেননি ভোটাররা। শেষমেশ নিউ ইয়র্কের 111তম মেয়র হয়েছেন ডেমোক্র্যাট সোশ্যালিস্ট খ্যাত মামদানি। নিউ ইয়র্ক সিটি নির্বাচনে দুটি গুরুত্বপূর্ণ পদে দুই বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী নিরঙ্কুশ বিজয়ী হয়েছেন। তারা হলেন সুপ্রিম কোর্টের বিচারক পদে সোমা সাইদ ও কাউন্সিলর শাহানা হানিফ। So I am so excited to be the first Bangladeshi American justice in New York State and elected justice in the USA. তো অনেক ধন্যবাদ সবাইকে যারা ভোট দিয়েছে, যারা সহযোগিতা করেছে। এদিকে মামদানির বিজয়ে প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমোর শিবিরে নেমে আসে বিষাদের ছায়া। পরাজয় স্বীকার করে মামদানিকে অভিনন্দন জানান কুমো।
নিউ ইয়র্কের বর্তমান মেয়র কৃষ্ণাঙ্গ এরিক অ্যাডামস এক মেয়াদের বেশি টিকতে পারেননি। এখন ভারতীয় বংশোদ্ভূত উগান্ডান মুসলিম জোহরান মামদানি নিউ ইয়র্কে কতটুকু সফল হন মেয়র হিসেবে সেটি দেখার বিষয়। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। খেলার খবর। ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজের পদত্যাগপত্র জমা দিলেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আয়ারল্যান্ড সিরিজ দিয়ে নিজের দায়িত্বের ইতি টানবেন ঘরোয়া ক্রিকেটের সফলতম এই কোচ। বুধবার সশরীরে বিসিবিতে এসে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন সালাউদ্দিন। চুক্তি অনুযায়ী নিজের নোটিশ পিরিয়ডে দলের সঙ্গে থাকবেন তিনি। আয়ারল্যান্ড সিরিজেও তাই কাজ করবেন। গুঞ্জন আছে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে দ্বন্দ্ব, সাম্প্রতিক সমালোচনা আর ব্যাটিং কোচ হিসেবে আশরাফুলের নিয়োগের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন সালাউদ্দিন। জাতীয় দলের দায়িত্ব ছাড়লে আবারও ঘরোয়া ক্রিকেটে ফিরবেন এই কোচ। সম্ভাবনা আছে আসন্ন বিপিএলেও দেখা যাবে তাকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। বিএনপির প্রার্থী তালিকাকে দূরদর্শী বলছেন বিশ্লেষক। প্রচারণায় নতুন ভোটারদের আবেগকে প্রাধান্য দেওয়ার পরামর্শ। ভোট বানচালে ষড়যন্ত্র ঠেকানোর হুঁশিয়ারি নেতাদের। জোট নয় সমঝোতার ভিত্তিতেই ভোট করবে জামাত। সনদের আইনি ভিত্তির জন্য আগে গণভোট দাবি। সংস্কারে একমত হওয়া দলের সঙ্গে জোটের চিন্তা এনসিপির। এবং তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে বিএনপির আপিল শুনানি শেষ। রাষ্ট্রপক্ষের শুনানি শুরু। বাতিল করা হয়েছিল বিশেষ দলকে সুবিধা দিতেই, বললেন অ্যাটর্নি জেনারেল। এই ছিল দুপুরের সময়। এরপর বিকেল ৩টার সময় সংবাদ দিয়ে সঙ্গে থাকবো আমি তোহা খান তামিম। সঙ্গে থাকুন সময়।